অফিসে বসে ল্যাপটপে মাথা গুজে আছি, ঠিক তখনই আম্মুর কল। এই অসময়ে আম্মু কল দিলে বুঝতে হবে বড় কোনো বিপদ আছে, অথবা তিনি কোনো অদ্ভুত আবদার নিয়ে বসে আছেন। হ্যালো আম্মু, বলো, জরুরি কিছু? শুভ, তুই আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরবি। আমার ছোটবেলার প্রিয় বান্ধবী রেখা আর ওর মেয়ে তানিয়া আজ আমাদের বাসায় আসবে। আম্মু, তোমার বান্ধবীর গেট টুগেদারে আমার কি কাজ? আমি তো তানিয়াকে চিনিও না। চিনবি কি করে? ও তো এতদিন দেশের বাইরে ছিল। তুই কোনো কথা বলবি না, ঠিক 6টার মধ্যে বাসায় থাকবি, এটা আমার হুকুম। সন্ধ্যা 6টা, ড্রয়িং রুমের দৃশ্য। আমি বাসায় ফিরে ফ্রেশ হয়ে কোনো মতে ড্রয়িং রুমে এসে বসলাম। সোফায় এক ভদ্র মহিলা আর তার পাশে লাল রঙের কামিজ পরা একটা মেয়ে বসে আছে। মেয়েটার দিকে তাকাতেই বুকের ভেতরটা কেমন জানি শিরশির করে উঠল। দেখতে অসম্ভব সুন্দরী, কিন্তু ওর বসার ভঙ্গি আর চোখের চাহনিতে কেমন যেন একটা ডোন্ট কেয়ার ভাব। এই বুঝি তোর ছেলে শুভ? মাশাল্লাহ, অনেক বড় হয়ে গেছে তো। হ্যাঁ রে শুভ, সালাম দে। আর দেখ, ও হচ্ছে তানিয়া। তোদের ছোটবেলায় কিন্তু একবার দেখা হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন আন্টি? ভালো বাবা। তানিয়া, তুই শুভর সাথে কথা বল, তোরা তো একই বয়সী প্রায়। হ্যালো। বাহ, কি অ্যারোগেন্ট! একটা হাই পর্যন্ত বলল না ঠিক মতো। কিছুক্ষণ পর আম্মু আর আন্টি কৌশলে আমাদের দুজনকে ড্রয়িং রুমে রেখে রান্নাঘরে চলে গেলেন। পরিবেশটা অসহ্য রকমের নিস্তব্ধ। আমি একটু জড়তা কাটাতে মুখ তুললাম। আপনি কি বাংলাদেশে পার্মানেন্টলি চলে এসেছেন? আপনি কি সিআইডিতে কাজ করেন, নাকি আমাকে জেরা করার দায়িত্ব পেয়েছেন? না, মানে জাস্ট একটা সাধারণ প্রশ্ন করলাম। কথা বলার জন্য তো কিছু একটা বলতে হয়। আমার সাথে অহেতুক কথা বলার প্রয়োজন নেই। আমি জানি আমাদের মারা মনে মনে কী প্ল্যান করছে। আপনাকে একটা কথা পরিষ্কার বলে দিই, আমি কিন্তু মোটেও লক্ষ্মী মেয়ে টাইপ কেউ না। আমার মেজাজ সব সময় চড়া থাকে। তাই নাকি? ভয় দেখালেন নাকি সতর্ক করলেন? তানিয়া চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে বলে, এটা ওয়ার্নিং। বিয়ের কথা যদি ভাবেনও, তবে জেনে রাখবেন আপনার কপালে দুঃখ আছে, কারণ আমি ঝগড়া ছাড়া কথা বলতে পারি না। আমার আবার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে। দেখা যাক আপনার রাগ বেশি নাকি আমার ধৈর্য। তানিয়ার সেই ওয়ার্নিং দেওয়ার পর সপ্তাহখানেক কেটে গেছে। আমি ভেবেছিলাম ওটা হয়তো সাময়িক কোনো রাগ, কিন্তু আম্মু আর রেখা আন্টি যে রকেটের গতিতে আগাবেন সেটা কল্পনাও করিনি। একদিন অফিস থেকে ফিরতেই দেখি বাসায় মিষ্টির ছড়াছড়ি। শুভ, আয় বাবা, মিষ্টি মুখ কর। রেখা ফোন করেছিল, তানিয়া নাকি বিয়েতে রাজি। আমরা সামনের শুক্রবারে বিয়ের দিন ধার্য করেছি। কি বললে? মাত্র 1 সপ্তাহে বিয়ে? আর তানিয়া রাজি হলো কিভাবে? ও তো আমাকে দেখলেই মনে হয় চিবিয়ে খাবে। আরে ধুর, ওটা ওর স্বভাব। তোর আন্টি বলল তানিয়া নাকি বলেছে, মা তোমার পছন্দই আমার পছন্দ, তবে বিয়ের পর আমি আমার মন মতো চলবো। দেখলি তো মেয়েটা কত বুঝদার। বুঝদার না ছাই, এটা তো পরিষ্কার যুদ্ধের ঘোষণা। ও আমার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য রাজি হয়েছে। আম্মুর জোড়াজুড়িতে পরদিন তানিয়াকে নিয়ে শপিং মলে যেতে হলো। উদ্দেশ্য বিয়ের আংটি আর শাড়ি পছন্দ করা। আমি ভেবেছিলাম শপিংয়ে গিয়ে হয়তো ওর সাথে একটু মেলামেশা হবে, কিন্তু দৃশ্যপট ছিল সম্পূর্ণ ভিন্ন। তানিয়া, এই আংটিটা দেখো তো, হীরাটা বেশ চকচক করছে, তোমার আঙ্গুলে ভালো মানাবে। এটা কি পছন্দ করলেন? এত ছোট হীরা তো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। আপনি কি কিপটে, নাকি আপনার রুচি খারাপ? শোনো, এটার দাম কিন্তু বেশ চড়া, আর ছোট হলেও এটা বেশি ক্লাসিক। ক্লাসই আমার দরকার নেই। আমার এমন কিছু চাই যা দেখলে মানুষের চোখ ধাঁধিয়ে যাবে। আর শুনুন, শাড়ির ব্যাপারে কোনো কথা বলবেন না। আমি লাল রঙের শাড়ি পরবো না, আমি পরবো কালো। বিয়েতে কালো শাড়ি? আম্মু আর আন্টি তো হার্ট অ্যাটাক করবেন। বাঙালি বিয়েতে কেউ কালো পরে? আমি পরি, আমি যা চাই তাই করি। আপনি কি আমার সাথে তর্ক করছেন? বিয়ের আগেই যদি এই অবস্থা হয়,
বিয়ের পর তো আপনি আমাকে খাঁচায় বন্দি করে রাখবেন মনে হচ্ছে। আমি জাস্ট লজিক্যাল দিয়ে কথা বলছি তানিয়া। আপনার লজিক আপনার পকেটে রাখুন। যদি কালো শাড়ি না কিনি তবে এখনই বাসায় গিয়ে বলে দেব এই বিয়ে আমি করছি না। ভাই, ওনাকে সবচেয়ে দামি কালো কাতান শাড়িটা দেখান। যান বাঁচানো ফরজ। বিয়ের 2 দিন আগে আমাদের 2 পরিবার মিলে ছোটোখাটো একটা গায়ে হলুদের অনুষ্ঠান হলো। তানিয়াকে হলুদ শাড়িতে অপার্থিব সুন্দর লাগছিল, কিন্তু তার চোখের চাহনিতে সেই চিরচেনা আগ্নেয়গিরি। আমি হলুদ মাখা অবস্থায় তানিয়ার কানের কাছে গিয়ে বলি, আজকের দিনে তো অন্তত একটু হাসতে পারো। সবাই ভাবছে আমি মনে হয় তোমাকে জোর করে ধরে এনেছি। তানিয়া খুব মিষ্টি করে হেসে হঠাৎ আমার হাতে একটা চিমটি কাটে। হাসলাম তো, এবার খুশি? বেশি কাছে আসার চেষ্টা করবেন না শুভ সাহেব। হলুদের বদলে আপনার গালে কিন্তু আমার হাতের ছাপ পড়ে যেতে পারে। উফ, তুমি কি মানুষ নাকি লেপার্ড? সেটা বিয়ের পর বুঝবেন। মনে রাখবেন, আমি আপনার আম্মুর বান্ধবীর মেয়ে হতে পারি, কিন্তু আমি আপনার বাধ্যগত বউ হয়ে থাকবো না। পুরো বাসা মেহমানে গিজগিজ করছে। ডেকোরেশনের আলোয় ঝলমল করছে চারপাশ, কিন্তু আমার ঘরে বসে আমি ভাবছি অন্য কথা। তানিয়া কেন এমন করছে? ও কি কাউকে ভালোবাসে, নাকি ওর স্বভাবটাই এমন জেদি? কাল আমাদের বিয়ে, তুমি কি সত্যিই খুশি তো, নাকি চাপের মুখে পড়ে রাজি হয়েছ? মিনিট 5 পর রিপ্লাই এলো, খুশি কিনা সেটা কাল বিয়ের মণ্ডপে দেখবেন। আর হ্যাঁ, বিয়ের পর আপনার ঘরটা গুছিয়ে রাখবেন। অগোছালো রুম আমার একদম সহ্য হয় না। কোনো ভুল হলে কিন্তু আপনার খবর আছে। আমি ফোনটা রেখে জানালার বাইরে তাকালাম। কাল থেকে আমার জীবনে এক বিশাল ঝড় আসতে যাচ্ছে, যে ঝড়ের নাম তানিয়া। কিন্তু কেন জানি এই রাগী মেয়েটার প্রতি এক অদ্ভুত টান অনুভব করছি। দেখা যাক তানিয়া, তোমার এই রাগ আমি ভালোবাসা দিয়ে ভাঙাতে পারি কি না। আজ সেই মাহেন্দ্রক্ষণ, গায়ে শেরওয়ানি, মাথায় পাগড়ি আর পায়ে নাগরা জুতো পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই চিনতে পারছি না। বাইরের মেহমানদের হইচই কানে আসছে, কিন্তু আমার হৃৎপিণ্ড যেন ড্রাম বাজাচ্ছে। ভয়ের কারণ একটা, তানিয়া। এই মেয়ে বিয়ের আসরে কোনো নতুন ড্রামা করবে না তো? আম্মু রুমে ঢুকে আমার কপালে একটা চুমু দিয়ে বলে, ওরে আমার রাজপুত্তর, শুভ, চল বাবা, সময় হয়ে গেছে। রেখাটা তো কাজের নিয়ে তৈরি। চলো আম্মু, নিজের বলির পাঠা হতে নিজেই যাচ্ছি। বিয়ের স্টেজে বসে আছি। একটু পরেই তানিয়াকে আনা হলো। আমার পছন্দ করা সেই কালো শাড়িটা ও পরেনি, পরেছে লাল টুকটুকে বেনারসি, যেটা আম্মু পছন্দ করেছিল। ওকে দেখে আমার চোখ কপালে। অবগুণ্ঠনের আড়ালে ওকে একটা আগুনের গোলার মতো সুন্দর লাগছে। শুভ সাহেব, আপনি কি তানিয়া রহমান জয়াকে 5 লক্ষ টাকা দেনমোহরে স্ত্রী হিসাবে কবুল করে নিচ্ছেন? তানিয়ার দিকে একবার তাকালাম। ও মাথা নিচু করে বসে আছে, কিন্তু ওর হাতের আঙ্গুলগুলো শাড়ির কোচর খুব জোরে চেপে ধরে আছে। রাগে নাকি টেনশনে? জি, কবুল। মা তানিয়া, আপনি কি শুভ আহমেদকে স্বামী হিসাবে কবুল করে নিচ্ছেন? পুরো আসর নিস্তব্ধ। তানিয়া কথা বলছে না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড পার হয়ে গেল। আমার কপাল দিয়ে ঘাম নামতে শুরু করেছে। রেখা আন্টি ফিসফিস করে তানিয়াকে কিছু বললেন। কবুল, কিন্তু একটা শর্ত আছে কাজী সাহেব। পুরো আসরের সবাই একসাথে বলল, শর্ত? তানিয়া সবার সামনেই মাথা তুলে আমার দিকে তাকিয়ে বলে, বিয়ের পর উনি আমার কোনো কাজে বাধা দিতে পারবেন না। আর রাত 12টার পর আমাকে কফি বানিয়ে খাওয়াতে হবে। রাজি থাকলে তবেই আমি সই করব। সবাই হো হো করে হেসে উঠল। সবাই ভাবল এটা হয়তো নতুন বউয়ের মিষ্টি আবদার, কিন্তু আমি জানি এটা আবদার নয়, এটা একটা চুক্তিনামা। আমি মাথা নাড়িয়ে সায় দিলাম। সই হলো। আমরা এখন আইনত স্বামী স্ত্রী। রাত তখন প্রায় 2টা। সব মেহমান বিদায় হয়েছে। আমি বাসার ঘরে ঢুকে দেখি পুরো রুম গোলাপ ফুল আর রজনীগন্ধায় সাজানো।
তানিয়া খাটের মাঝখানে বসে আছে। ঘোমটাটা সরিয়ে ও যেভাবে আমার দিকে তাকালো, মনে হলো আমি ওর কোনো পুরনো শত্রু। অবশেষে আমরা এক রুমে। কেমন লাগছে মিসেস তানিয়া শুভ? নামটা ঠিক করে নিন। আমি তানিয়া রহমান। আপনার নামের লেজুর আমার সাথে লাগাবেন না, আর দূরে গিয়ে দাঁড়ান। ফুলের গন্ধে আমার এমনিতেই অ্যালার্জি, তার উপর আপনার পারফিউমের উগ্র গন্ধ। আরে, এটা তো দামি পারফিউম। আর শোনো তানিয়া, আজ আমাদের বিয়ের প্রথম রাত। অন্তত আজকের রাতটা কি একটু শান্তিতে কাটানো যায় না? শান্তিতে থাকতে চাইলে ওই সোফায় গিয়ে ঘুমান। আমি এক বিছানায় কারোর সাথে ঘুমাতে পারি না। আর হ্যাঁ, আমার শাড়ির পিনগুলো আটকে গেছে, এগুলো খুলে দিন তো। পিন খুলবো? যদি আবার কোথাও বিঁধে যাই তাহলে তো তুমি আমাকে আস্ত রাখবে না। তানিয়া ঘুরে দাঁড়িয়ে আমার খুব কাছে এসে বলল, আপনি এত ভীতু কেন বলুন তো? আম্মু কেন যে আপনার মতো একটা ছেলেকে পছন্দ করলো? ধরুন এটা, সাবধানে খুলবেন। আমি কাঁপা কাঁপা হাতে ওর কাঁধের পিনটা খুলতে গেলাম। আমাদের মাঝের দূরত্ব তখন কয়েক ইঞ্চির। ওর গায়ের হালকা সুবাস আর তপ্ত নিঃশ্বাস আমার নাকে লাগছে। হঠাৎ তানিয়া আমার চোখের দিকে তাকালো। ওর সেই রাগী চোখ দুটো কেমন জানি একটু নরম মনে হলো, কিন্তু সেই মুহূর্তটা স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। হয়েছে, অনেকক্ষণ হয়েছে, এবার যান, নিজের সোফায় গিয়ে শুয়ে পড়ুন। আর মনে আছে তো, শর্ত অনুযায়ী আমার কফি চাই এখনই। এখন রাত 2:30 বাজে তানিয়া, এখন কফি বানাবো? আপনি কি কথা দিয়ে কথা রাখেন না? যান বলছি। আমি অসহায় মুখে রান্নাঘরের দিকে রওনা দিলাম। বাসরাতে বউয়ের মিষ্টি কথার বদলে কফি বানাতে যাওয়া হয়তো আমার ভাগ্যই ছিল। এই রাগী বউকে সামলানো কি আদৌ সম্ভব, নাকি এই কফি আমাদের প্রতিদিনের রুটিন হয়ে যাবে? সারা রাত সোফায় কুঁকড়ে শুয়ে থাকার কারণে ঘাড়ে প্রচণ্ড ব্যথা। সকালে সূর্যের আলো চোখে পড়তে দেখি বিছানা ফাঁকা, তানিয়া নেই। ভাবলাম হয়তো রেগে বাসা থেকে চলেই গেছে। কিন্তু ড্রয়িং রুমের দিক থেকে আসা খিলখিল হাসির আওয়াজ শুনে আমি পুরো থমকে গেলাম। পা টিপে টিপে দরজার আড়ালে গিয়ে দাঁড়ালাম। যা দেখলাম তাতে আমার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। আম্মু, আপনি কেন রান্নাঘরে গেলেন? আমি তো শুভর জন্য চা আর নাস্তা বানাচ্ছিলাম। আপনি গিয়ে আরাম করুন, আমি সব গুছিয়ে নিচ্ছি। ওরে আমার মারে, রেখা ঠিকই বলেছিল, তুই একদম লক্ষ্মী একটা মেয়ে। শুভ তো এখনও ঘুমাচ্ছে, ওরা ডাক দেবো? থাক না আম্মু, কাল সারা রাত অনেক ধকল গেছে তো, বেচারা একটু ঘুমাক। আমি ওর জন্য কফি করে রুমে নিয়ে যাচ্ছি। বেচারা? ধকল? এই সেই মেয়ে যে কাল রাতে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার উপক্রম করেছিল? এর অভিনয়ের কাছে তো অস্কারও হার মানবে। আমি তড়িঘড়ি করে এসে সোফায় শুয়ে ঘুমের ভান ধরলাম। কিছুক্ষণ পর দরজা খোলার আওয়াজ পেলাম। ট্রেতে করে নাস্তা আর কফি নিয়ে তানিয়া রুমে ঢুকলো। আম্মু পেছনেই ছিলেন। এই যে শুনছেন, উঠুন না, অনেক বেলা হয়েছে। আপনার পছন্দের কফি এনেছি। আমি চোখ মেলে তাকালাম। আম্মু দরজার ওপাশ থেকে তৃপ্তির হাসি দিয়ে চলে গেলেন। আম্মুর চোখের আড়াল হতেই তানিয়ার মুখে সেই মিষ্টি হাসি পলকের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। ওই যে আপনার বিষ হাজির, তাড়াতাড়ি খেয়ে মুখ হাত ধুয়ে নিন। সারাদিন এভাবে কুম্ভকর্ণের মতো ঘুমালে চলবে না। এইমাত্র যে আম্মুর সামনে শুভর জন্য নাস্তা বানাচ্ছি বলে নাটক করলে, সেটার মানে কি? আর কফিতে এত ধোঁয়া বের হচ্ছে কেন? মানে খুব সিম্পল। আপনার আম্মু আর আমার আম্মু যেন মনে করে আমি পৃথিবীর শ্রেষ্ঠ বউ। তারা শান্তি পেলে আমি শান্তি। আর কফিটা একটু বেশি গরম, কারণ আপনার জিভটা পুড়ে গেলে অন্তত কিছুক্ষণ আপনার বকবকানি বন্ধ থাকবে। কফিতে এক চুমুক দিয়েই চিৎকার করে উঠলাম, ওরে বাপরে! তানিয়া, তুমি কি এতে চিনি দাওনি? পুরো তেতো। আর এটা কি কফি নাকি কয়লার জল? চিনি শেষ হয়ে গিয়েছিল, তাই লবণ দিয়েছি। আর কফিটা একটু কড়া করে বানিয়েছি, যাতে আপনার ঘাড়ের ব্যথাটা সারে। কাল তো সারা রাত সোফায় বাঁকা হয়েছিলেন। তুমি জানলে কিভাবে আমি সোফায় ছিলাম? তুমি তো ঘুমাচ্ছিলে।
আমি ঘুমাই না মিস্টার শুভ, আমি নজর রাখি। এবার শুনুন, আজ দুপুরে আপনার আত্মীয়রা আসবে। আম্মুর সামনে যদি একটা টু শব্দও করেছেন যে আমি আপনার সাথে খারাপ ব্যবহার করি, তবে কাল সকালে কফিতে লবণের জায়গায় মরিচের গুঁড়ো পাবেন, বুঝেছেন? দুপুরে ফুপু আর কাজিনরা এলো নতুন বউ দেখতে। তানিয়া তখন যেন এক সাক্ষাৎ দেবী। পরনে হালকা নীল শাড়ি, মাথায় ঘুমটা, মুখে স্নিগ্ধ হাসি। ও যেভাবে সবার পায়ে হাত দিয়ে সালাম করছিল আর ট্রে হাতে নাস্তা দিচ্ছিল, আমার ফুপুরা তো প্রশংসায় পঞ্চমুখ। ওরে শুভ, তুই তো লটারি জিতেছিস রে। ওরে শুভ, তুই তো লটারি জিতেছিস রে। এমন নম্র ভদ্র মেয়ে আজকাল পাওয়াই যায় না। কি সুন্দর করে কথা বলে। ফুপু, আসলে শুভ আমাকে এত ভালোবাসে যে ওর সামনে রাগ করার সুযোগই পাই না। ও আমার সব আবদার মুখ বুজে মেনে নেয়, তাই না গো? তানিয়া আমার দিকে তাকিয়ে চোখ মারল। আমি তখন বিরিয়ানির লেগ পিস চিবোচ্ছি, গলায় আটকে যাওয়ার মতো অবস্থা। হ্যাঁ হ্যাঁ ফুপু, ও যা বলে তার বাইরে আমি এক পাও নড়ি না। তানিয়া তো আমার আমার কলিজার টুকরা। আমার কথা শুনে তানিয়া আমার কানে কানে বলে, কলিজার টুকরা না? বেশি পাকামি করবেন না। রাতে যখন সোফায় যাবেন তখন এই কলিজা ঠান্ডা করে দেব। আমি শুধু একটা শুকনো ঢোক গিললাম। সবার সামনে ও রাজরানী আর আড়ালে ও আমার জম। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এই রাগী আর রহস্যময়ী তানিয়াকেই কেন জানি আমার দিনকে দিন বেশি ভালো লাগতে শুরু করেছে। মেহমানরা বিদায় নিতে নিতে রাত প্রায় 10টা। সারাদিনের ওই ভালো বউ সাজার নাটক করতে করতে তানিয়া নিশ্চিত ক্লান্ত। আমি তখন ব্যালকনিতে দাঁড়িয়ে একটু শান্তিতে সিগারেট খুঁজছিলাম। ঠিক তখনই ড্রয়িং রুমে একটা বিকট শব্দ হলো। দৌড়ে গিয়ে দেখি তানিয়া ফ্লোরে বসে আছে, আর তার পাশে কাচের একটা ফুলদানি ভেঙে চুরমার হয়ে পড়ে আছে। উফ, সব দোষ আপনার। আপনার এই ফুপুর সাথে কথা বলতে গিয়ে শাড়িটা এত পেঁচিয়ে পড়েছি যে হাঁটতেই পারছি না। আরে আগে দেখো তো কোথাও কাটলো কি না। কথা কম বলে চুপচাপ বসে থাকো। দূরে সরুন, আপনার সাহায্য লাগবে না, আমি নিজেই। আমি দেখলাম ওর বাম পায়ের গোড়ালির একটু উপরে কাঁচ লেগে রক্ত বের হচ্ছে। আমি কোনো কথা না বলে ওকে পাজাকোলা করে তুলে সোফায় বসিয়ে দিলাম। তানিয়া প্রথমবার একদম চুপ হয়ে গেল। ওর সেই রাগী চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে, যেন ও বিশ্বাসই করতে পারছে না আমি ওকে এভাবে কোলে তুললাম। সেবা নাকি ভালোবাসা? আমি ফার্স্ট এইড বক্স নিয়ে এসে ওর সামনে ফ্লোরে বসলাম। খুব সাবধানে কাচের টুকরোটা বের করতেই ও আমার শার্টের হাতা খামচে ধরল। আউচ, ধীরে করুন, লাগছে তো। একটু সহ্য করো, এই যে হয়ে গেছে। তুমি আসলে একটা আস্ত পাগল। শাড়ি সামলাতে পারো না, আবার বড় বড় কথা বলো। আমি কি চেয়েছিলাম শাড়ি পরতে? আপনার আম্মু জোর করলো তাই। আর আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমাকে এখানে ফেলে রেখে নিশ্চয়ই ব্যালকনিতে আয়েশ করছিলেন। না, তোমার ওই কলিজার টুকরা সম্বোধনটা হজম করার চেষ্টা করছিলাম। তানিয়া, তুমি কি সারা জীবন এভাবে যুদ্ধ করেই যাবে, নাকি কখনো শান্ত হবে? তানিয়া এবার কোনো পাল্টা জবাব দিল না। ওর চেহারায় একটা অদ্ভুত পরিবর্তন দেখলাম। যে মেয়েটা সবসময় তলোয়ার নিয়ে তৈরি থাকতো, সে এখন কেমন যেন একটু লজ্জিত। ও আস্তে করে ওর পাটা সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। হয়েছে তো, এবার যান, অনেক রাত হয়েছে। না, হয়নি। এই পায়ে এখন তুমি ভর দিতে পারবে না। আমি তোমাকে রুমে দিয়ে আসছি। আবার কোলে তুলবেন? দেখুন শুভ, মানুষ দেখলে কি ভাববে? মানুষ কেউ নেই, আর দেখলেই বা কি? তুমি আমার বউ, অন্য কারো তো না। আমি ওকে আবার কোলে তুলে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে গেলাম। এবার ও আর ধমক দিল না, এমনকি আমাকে সরিয়েও দিল না। বরং ও আমার বুকের ওপর মাথাটা হালকা করে ঠেকিয়ে রাখলো। আমি টের পাচ্ছিলাম ওর হার্টবিট বেশ দ্রুত চলছে। আমার নিজের অবস্থা তো আরও খারাপ। মনে হচ্ছে
বুকের ভেতর কেউ ড্রাম পেটাচ্ছে। মাঝরাতের সে কথোপকথন। রুমে নিয়ে ওকে সাবধানে বিছানায় শুয়ে দিলাম। আমি যখন সোফার দিকে বালিশ নিয়ে যাচ্ছিলাম তখন তানিয়া হঠাৎ ডাক দিল, শুভ, শুনুন। বলো, আবার কফি লাগবে নাকি এখন লবণ ছাড়া চা খাবে? না, কফি লাগবে না। আসলে থ্যাংক ইউ। আপনি মানুষ হিসেবে খুব একটা খারাপ নন। কি বললে? আমি কি স্বপ্ন দেখছি? তানিয়া রহমান আমাকে থ্যাংক ইউ দিল? কাল কি সূর্য পশ্চিম দিকে উঠবে? বেশি বাড়াবাড়ি করবেন না, আমি শুধু আজকের জন্য বলেছি। আর শুনুন, আজ রাতে আপনি বিছানার একপাশে ঘুমাতে পারেন। আপনার ঘাড়ের ব্যথার জন্যে মা আমাকে বকা দিলে আমার মেজাজ খারাপ হবে। আমি মনে মনে খুশিতে লাফিয়ে উঠলাম। আচ্ছা বাবা, ঠিক আছে। আম্মুর বকা থেকে তোমাকে বাঁচাতে আমি না হয় বিছানায় ঘুমালাম। মাঝরাতে আমি টের পেলাম ঘুমের ঘোরে তানিয়া আমার হাতের ওপর ওর হাতটা রেখেছে। ওর গায়ের সেই উগ্র রাগটা যেন এখন একটা মায়াবী শান্তিতে রূপ নিয়েছে। আমি অন্ধকারেই ওর শান্ত মুখটার দিকে তাকিয়ে রইলাম। হয়তো এই রাগী মেয়েটার ভেতরেও একটা বিশাল ভালোবাসার সমুদ্র আছে, যা ও এতদিন লোকচক্ষু থেকে আড়াল করে রেখেছিল। সকালে ঘুম ভাঙল জানালার ফাঁক দিয়ে আসা রোদের ঝিলিক আর চায়ের চমৎকার ঘ্রাণে। চোখ মেলে দেখি তানিয়া বিছানার পাশে দাঁড়িয়ে। আস্তার পরনে একটা সাধারণ সুতি শাড়ি, চুলগুলো আলগা করে পিঠে ছেড়ে দেওয়া। তাকে আজ রাগী বউ নয়, বরং আমার চিরচেনা পাশের বাড়ির সেই মেয়েটার মতো স্নিগ্ধ লাগছে। উঠুন, আর কত ঘুমাবেন? চা খান। এবার এতে লবণ বা মরিচ কোনোটাই নেই, একদম অরিজিনাল চিনি দিয়ে বানানো। বাহ, দারুণ হয়েছে তো। তানিয়া, কালকে পর থেকে তোমাকে কেমন যেন অচেনা লাগছে। সেই তলোয়ার নিয়ে তেড়ে আসা মেয়েটা কোথায় গেল? সে হয়তো ছুটি নিয়েছে। আসলে কাল রাতে যখন আপনি আমাকে ওভাবে আগলে নিলেন তখন মনে হলো সারা জীবন সবার সাথে যুদ্ধ করা যায়, কিন্তু নিজের মানুষটার সাথে নয়। আমি আসলে ভয় পেতাম শুভ। ভয় পেতে? কিসের ভয়? ভয় পেতাম পাছি আমি কাউকে ভালোবেসে দুর্বল হয়ে যাই। ছোটবেলা থেকেই আমি নিজেকে একটা শক্ত খোলসের ভেতর আটকে রেখেছিলাম, যাতে কেউ আমাকে আঘাত করতে না পারে। আম্মুর পছন্দের বিয়েটা যখন হলো ভেবেছিলাম আপনি হয়তো আমাকে শাসন করবেন, তাই আমি আগেই যুদ্ধ শুরু করেছিলাম। কিন্তু আপনি তো দেখি বড্ড বেশি মায়াবী। তার মানে কি আমি যুদ্ধে জিতে গেলাম? আপনি জিতেননি, আমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি। আচ্ছা, আজকে আমরা কোথাও ঘুরতে যেতে পারি? একটু দূরে কোথাও, শুধু আমরা দুজন। বিকেলে আমরা শহরের কোলাহল ছেড়ে একটু দূরে নদীর পাড়ে গেলাম। পরন্ত বিকেলের সোনারোদ তানিয়ার মুখে এসে পড়ছে। ও রাগী চেহারার আড়ালে লুকিয়ে থাকা সেই মিষ্টি মেয়েটা আজ পুরো বাঁধনহারা। শুভ, একটা কথা বলবো? বলো, আজ তোমার সব কথাই শুনবো। আগে আমি ভাবতাম একাই ভালো থাকা যায়, কিন্তু এখন বুঝছি হাত ধরার মতো এমন একজন মানুষ থাকলে একাকিত্বের চেয়ে এই একজোড়া হওয়া অনেক বেশি সুন্দর। আপনি কি সারা জীবন আমার এই পাগলামি আর মাঝে মধ্যে হয়ে যাওয়া রাগগুলো সহ্য করতে পারবেন? শুধু সহ্য কেন, আমি তো তোমার এই রাগী রূপটাকেও ভালোবেসে ফেলেছি। তবে হ্যাঁ, মাঝে মাঝে লবণ ছাড়া কফি বানালে কিন্তু একটু সমস্যা হবে। ওটা তো ছিল আপনাকে টেস্ট করার জন্য। আপনি পাশ করেছেন মিস্টার হাজবেন্ড। সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমরা পাশাপাশি বসে নদীর স্রোত দেখছি। তানিয়া হঠাৎ আমার কাঁধে মাথা রাখল। চারপাশের নিস্তব্ধতায় শুধু আমাদের হৃদস্পন্দন শোনা যাচ্ছে। শুভ, আই লাভ ইউ। আমি থমকে গেলাম। যে মেয়েটা বিয়ের রাতে আমাকে ঘর থেকে বের করে দিতে চেয়েছিল, আজ সেই মেয়েটা কত সহজভাবে ভালো লাগার কথা স্বীকার করল। আমি ওর কপালে আলতো করে একটা চুমু দিয়ে বলেই, আই লাভ ইউ টু আমার রাগী বউ। বাসায় ফেরার পথে আমি ভাবছিলাম আম্মু আর রেখা আন্টির সেই জোর করে দেওয়া বিয়েটা আসলে আমার জীবনের সেরা উপহার ছিল। মাঝে মধ্যে একটু জেদ, একটু রাগ আর অনেকটা ভালোবাসা নিয়েই তো একটা সংসার পূর্ণ হয়।
তানিয়া হয়তো এখন মাঝে মাঝে রেগে যাবে, চিৎকার করবে, কিন্তু আমি জানি দিন শেষে ও আমার বুকেই মাথা রাখবে। আম্মুর বান্ধবীর মেয়েটা রাগী হতে পারে, কিন্তু সেই রাগটাই এখন আমার জীবনের সবচেয়ে মিষ্টি অংশ। তো বন্ধুরা, আমরা গল্পটির শেষ প্রান্তে চলে এসেছি। তো আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।